ঠিক আছে? এটা এখানে থাক। আলো চ্যাপ্টারটা পড়া শুরু করলাম আজকে, ঠিক আছে? আলো কি একটা, আলো একটা শক্তি, তাই না? এবার আমরা কি পড়বো এখানে? আলোর প্রতিফলনটা মূলত পড়বো, ঠিক আছে? প্রতিফলন কোথা থেকে? গোলীয় দর্পণ থেকে আলোর প্রতিফলন। কি পড়বো আমরা মূলত এখানে বল? গোলীয় দর্পণ থেকে আলোর প্রতিফলন। গোলীয় থাক, বইটা থাক। দর্পণে কি? আলোর প্রতিফলন। ঠিক আছে, তার আগে তোরা আমাকে বল যে প্রতিফলন জিনিসটা কি? প্রতিফলিত হওয়া মানেটা কি? মানে একটা আলো পড়ে আবার ওটা ঘুরে আসে। ঠিক আছে, এই যে এখানে আলো আসলো, এবার এখানে চলে গেল আলো, ঠিক আছে? কোনো একটা মাধ্যম থেকে ওই একটা আয়নার মধ্যে আসলো, বোঝা গেল? আয়নার মধ্যে আসলো, তারপর কি হলো? আয়না থেকে আবার অপোজিট দিকে চলে গেল। এটাকে আমরা কি বলছি? প্রতিফলন বলছি। মানে যেই মাধ্যম থেকে এসছিল সেই মাধ্যমে কি হচ্ছে? ফিরে যাচ্ছে, তাই না? তাকে আমরা আলোর প্রতিফলন বলছি। এবার প্রতিফলনের সূত্র বল। কটা সূত্র ছিল প্রতিফলনের? 3টা। হ্যাঁ, 3টা 5টা মানে প্রতিফলনের কটা সূত্র ছিল? 5টা ছিল না? 2টো সূত্র ছিল, ঠিক আছে? কি কি ছিল? কি কি ছিল? 1 নাম্বার প্রতিফলন। কিছুই জানিস না তাহলে, না? আলোর প্রতিফলন পড়িসনি আগে কখনো? প্রতিফলনের সূত্র। আচ্ছা, এখানে দেখ, এটা তো বোঝা গেল এই আলোটা আসছিল এখান থেকে এখানে, তাই না? তারপর এখান থেকে এদিকে চলে গেল। তো যে আলোটা আসবে এসে আয়নায় পড়বে তাকে কি বলা হবে? কি বলে? আপতিত রশ্মি। আপতিত হওয়া মানে এসে আয়নার মধ্যে পড়া, ঠিক আছে? এসে আয়নার মধ্যে পড়াকেই বলে আপতিত হওয়া। এই জন্য এই রশ্মিটাকে আপতিত রশ্মি বলবে। আর এই রশ্মিটাকে কি বলবে? যেটা প্রতিফলিত হয়ে চলে যাবে তাকে প্রতিফলিত রশ্মি। ঠিক আছে, এইদিকে দেখ না, ফালতু কথা না বলে। এবার আমরা কি করি? এই যে যেই পয়েন্ট থেকে প্রতিফলন হচ্ছে সেই পয়েন্টে এই যে আমাদের আয়না যে আছে, আয়না মানে এই যে এটার সঙ্গে একটা কি করি? পারপেন্ডিকুলার টানি সবসময়, ঠিক আছে? কি টানি? পারপেন্ডিকুলার বা লম্ব টানি। এটা এখানে কিন্তু কিছু নেই, কিন্তু এটা আমরা কল্পনা করি। কিসের জন্য? এই আলোর প্রতিফলনকে ভালো করে বোঝার জন্য। বোঝা গেল? তাহলে এইবার এই যে অভিলম্বটা আঁকলাম আমি, লম্ব বা অভিলম্ব, এটাকে কি বলছি আমি? অভিলম্ব বা লম্ব, ঠিক আছে? এই অভিলম্বের সঙ্গে আপতিত রশ্মি যে কোণ তৈরি করছে, মানে এটা অভিলম্ব, তাই না? এটা অভিলম্ব। এর সঙ্গে আপতিত রশ্মি কি করছে? যে কোণ তৈরি করছে, অর্থাৎ এই কোণটাকে আমরা কি বলি? আপাতন কোণ, ঠিক আছে? এই কোণটাকে কিন্তু আপাতন কোণ বলবো না, এটা ভালো করে মাথায় ঢুকাও, ঠিক আছে? কনফিউজ হোস না। এই কোণটাকে আমরা কিছু বলবো না। আমরা কার সঙ্গে কোণ বলবো সবসময়? এই অভিলম্বের সঙ্গে কোণ, বোঝা গেল? আর অভিলম্বের সঙ্গে প্রতিফলিত যে রশ্মি কোণ তৈরি, মানে প্রতিফলিত রশ্মি যে কোণটা তৈরি করছে তাকে আমরা কি বলছি? প্রতিফলন কোণ বা এই আর, ঠিক আছে? তাহলে এটা আমাদের কি হয়ে গেল? আইটা বল, আপতন কোণ। আর আরটা হচ্ছে প্রতিফলিত কোণ, আপতন কোণ। আর আরটা কি? এই কোণটা প্রতিফলন কোণ। তাই না? এবার দেখ, এই যে সূত্র, এবার এদের আমাদের একটা সূত্র পড়তে হবে প্রতিফলনের, ঠিক আছে? তো সূত্র প্রতিফলনের কি?
সূত্র। প্রতিফলনের আমাদের কটা সূত্র হয়? দুটো সূত্র হয়, ঠিক আছে। এটা তোর মানে যে কোনো প্রতিফলনের ক্ষেত্রেই এই সূত্রটা অ্যাপ্লিকেবল। তোর প্লেন মিরর যদি হয়, মানে যেই আয়নায় মুখ দেখা হয় ওটা তো প্লেন, তাই না, সামনেটা। তারপরে গোল যদি কোনো আয়না হয়, যেগুলো আমরা এই চ্যাপ্টারে পড়বো, আয়নাগুলো কেমন হয়ে যাবে? যেমন গোল একটা বাটি আছে, বাটির মধ্যে মুখ দেখছিস তুই, ঠিক আছে। বাটির ভেতরের দিকেও দেখতে পারিস যেটা ভেতরের দিকে ঢুকে আছে, বাটির উল্টো দিকেও দেখতে পারিস যেটা উপরের দিকে ফুলে আছে, ঠিক আছে। এরা কি? এরা হচ্ছে তোর গোলীয় দর্পণ। মানে এটা একটা গোলক, বাটিটা কি একটা গোলকের মতো পার্ট, তাই না, গোলকের থেকে তৈরি হয়েছে, সেই জন্য এগুলো গোলীয় দর্পণ। তো গোলীয় দর্পণই হোক বা তোর এই যে আয়নায় মুখ দেখা হয় প্লেন মিররই হোক, এটা কি মিরর? এটা প্লেন মিরর। এটা প্লেন আছে, এটা তো এরকম গোল নেই, তাই না, এই জন্য এটা গোলীয় দর্পণ নয়, এটা প্লেন মিরর। প্লেন মিররই হোক বা গোলীয় দর্পণই হোক, সূত্র প্রতিফলনের সব জায়গায় অ্যাপ্লিকেবল, সেই জন্যই এটাকে সূত্র বলা হচ্ছে, ঠিক আছে। তো সূত্র দুটো কি কি? প্রথম সূত্রটা আপতিত রশ্মি, ঠিক আছে। ওটা তো হ্যাঁ, ছিল কিছু না। আপতিত রশ্মি তারপরে কি আরেকটা? এটা প্রতিফলিত রশ্মি। আরেকটা কি জিনিস আমরা কল্পনা করব বললাম? অভিলম্ব। অভিলম্বটা কোন পয়েন্টে? যেই পয়েন্ট থেকে প্রতিফলিত প্রতিফলিত হচ্ছে, এই পয়েন্টে কিন্তু আমি অভিলম্ব আঁকিনি, এই পয়েন্টে অভিলম্ব আঁকিনি, মানে আমার যেখানে খুশি আঁকবো না। কোন পয়েন্টে নিতে হবে? আপতন বিন্দুতে, মানে যেই বিন্দুতে আপতিত হচ্ছে অঙ্কিত অভিলম্ব, ঠিক আছে। এরা কি হবে সবসময়? এরা তিনজন সবসময় একটা প্লেনের মধ্যেই থাকবে বা একটা সমতলেই থাকবে, ঠিক আছে, সর্বদা একই সমতলে থাকে। বোঝা গেল? এটা কি বলছে এখানে দেখ, মানে এই যদি একটা লাইন হয়, এই আরেকটা লাইন হয়, এরা সবসময় কি, মানে দুটা লাইন সবসময় কি থাকবে? একটা প্লেনেই থাকবে। দুটা লাইনকে তুই এদেরকে জয়েন করলে এরা একটা প্লেনই তৈরি করবে। কিন্তু তুই যদি আরেকটা লাইন আঁকিস, ঠিক আছে, এই লাইনটা ধর আঁকলি, এই লাইনটা নিচের দিকে, এদের সঙ্গে নিচের দিকে আছে, তাহলে এরা কি একটা প্লেনে থাকলো না তো? এদের প্লেনটা তো এটা, আর এটা তো নিচের দিকে আছে। তাহলে তিনটা যদি, মানে দুইয়ের বেশি যখনই আমাদের লাইন হয়ে যাবে, তারা একটা প্লেনে থাকতেও পারে অথবা নাও থাকতে পারে। কিন্তু এখানে বলা হলো যে না, এই জিনিসটাও কি হবে? এটা নিচে যাবে না। এই যে প্লেনটা আমি আঁকলাম, এই প্লেনের মধ্যেই তিনজনে থাকবে, ঠিক আছে। আপতিত রশ্মিও থাকলো, প্রতিফলিত রশ্মিও থাকলো, আর আপতিত বিন্দুতে অঙ্কিত অভিলম্ব সব একটা প্লেনের উপরেই থাকলো, মানে একটা কাগজের উপরেই তিনটা আঁকতে পারবো আমি। তুই এরকম হলো না যে দুটা তোর কাগজের ওপর হলো, আরেকটা তোর এই দিক থেকে উপরের দিকে বেরিয়ে যাচ্ছে বা নিচের দিকে আরেকটা বের হয়ে যাচ্ছে, ওরকম কিছু হবে না। সব কি হবে? একটা কাগজের মধ্যে আমি ছবিটাকে ফেলতে পারবো, তিনটা জিনিসকেই। বোঝা গেল? এবার প্রতিফলনের দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্রটা কি? I is equals to R. আইটা কি ছিল? আপতন কোণ, আর এটা কি ছিল? প্রতিফলন কোণ, তাই না? মানে আমাদের যে ছবিটা ছিল, কি ছবি ছিল? এখান থেকে এটা মিরর ছিল, তাই না, মিরর বা আয়না ছিল। এখান থেকে কি হচ্ছিল? একটা আলো আসছিল। এখান থেকে কি হচ্ছিল? একটা অভিলম্ব এঁকে দিচ্ছিলাম আমি আপতন বিন্দুতে, তাই না। এটা তাহলে এই কোণটা আমাদের কি হয়ে যাচ্ছিল? আপতন কোণ, তাই তো। এবার এখান থেকে কি হবে? প্রতিফলন হবে। প্রতিফলনটা এমনভাবে হবে যাতে এই লাইনটা, এই রেখাটা আর এই রেখাটা সবসময় একই প্লেনে থাকবে, মানে একটা কাগজের উপরেই থাকবে। যেমন এই যে এখানে তোরা দেখতে পাচ্ছিস একটা এই ট্যাপটার উপরেই আছে, ট্যাপটা থেকে উপরের দিকে উঠে যাচ্ছে না বা নিচের দিকে ঢুকে যাচ্ছে না, তাই না। আর কি হবে? আর এখানের এই কোণটা আর এই কোণটা সমান হবে, এরা বড় ছোট হবে না। তুই বললি না এরকম করে আইটা এরকম করে আসলো, কিন্তু আটটা আমার এরকম করে বের হয়ে যাচ্ছে, তাহলে কি হয়ে গেল? আটটা আয়ের থেকে ছোট হয়ে গেল, তাই না। তাহলে এটা করলে হবে না। বা তুই এটাও বলতে পারিস না যে এরকম করে আসলো আর এরকম করে বেরিয়ে গেল, তখন কি হয়ে যাচ্ছে? আটটা আয়ের থেকে বড় হয়ে যাচ্ছে, ওটা করলেও হবে না। কেমন আঁকতে হবে তোকে? একদম দুদিকেই যেন সমান থাকে, ঠিক আছে। এই কোণটাও যতটা, এই কোণটাও যেন ততটাই থাকে। এই দুটাই হচ্ছে প্রতিফলনের সূত্র।
প্রতিফলনের মানে সারা জীবন যেখানেই তুই প্রতিফলন দেখবি এখন থেকে তুই মনে রাখবি এই দুটো সূত্র সারা জীবন কি হবে, ফলো হবে। আচ্ছা, এবার তোদের চ্যাপ্টারে কি আছে সেখানে আসতে হবে, তাই না? তার আগে একটা বলে দিই জিনিস, প্রতিফলনের সূত্র যখন হয়ে গেল, প্লেন মিররে কেমন করে তোর ছবি তৈরি হয়, ঠিক আছে? নিচে তো মানে ওপরে তো একটা আঁকলাম, সেখানে মিররটা এরকম করেছিল। এখন আমরা যেটা ব্যবহার করি সেই জিনিসটার কথা বলছি। হ্যাঁ, এটা হচ্ছে আয়না, এই দিকটা ঘষা মানে আয়নার উল্টো দিকটা, আর এই দিকটা হচ্ছে মানে যেদিকে আমরা মুখ দেখতে পাই, ঠিক আছে? তো এটা ধর তোর একটা লাইন, এমনি নর্মাল লাইন এটা একটা, ঠিক আছে? এবার তোর বস্তু যদি এখানে থাকে, ঠিক আছে, ধরলাম ডি দূরত্বে আছে বস্তুটা আয়না থেকে, তাহলে আমরা কত দূরে দেখতে পাবো প্রতিবিম্বটাকে? প্রতিবিম্বটাকেও আমরা ডি দূরেই দেখতে পাই, আর সেম সাইজের দেখতে পাই, তাই না? এটার হাইট যদি তোর এইচ হয়, এটার হাইটও কত হবে? এইচ হবে। বোঝা গেল? মানে আয়না তো ছোট বড় দেখতে পারিস না, না? তুই যতটা লম্বা ততটাই লম্বা দেখতে পাস, আর তুই আয়নার থেকে যতটা দূরে ততটাই দেখতে পাই। ছবিটাকে দেখতে পাস আয়নার উল্টা দিকে ততটাই দূরে আছে, তাই না? তো এটা হচ্ছে কি প্লেন মিরর বা সমতল দর্পণে সূত্র না, সমতল দর্পণে প্রতিবিম্ব। প্রতিবিম্ব এটা খুব সহজ সরল, যে বস্তুর এখানে কি, বস্তুর উচ্চতা যেটাকে আমরা এইচ লিখলাম বা আকার যেটাকে বলি, তাই না? বস্তুর আকার ও বস্তু থেকে দূরত্ব, বস্তু থেকে দর্পণের দূরত্ব কার সমান হবে যথাক্রমে? আচ্ছা, এরকম করে না লিখে এরকম করে লিখি, বস্তুর আকার সমান সমান কার আকার হচ্ছে? বস্তুর আকার সমান প্রতিবিম্বের, বস্তুর আকার সমান সমান কি হচ্ছে? প্রতিবিম্বের আকার, তাই না? মানে দুটার হাইটই সেম হচ্ছে। তুই যতটা লম্বা আয়নাতেও তোকে নিজেকে ততটাই লম্বা দেখতে পাবি। আয়নাতে যেটা দেখতে পাচ্ছিস সেটা কি তোর প্রতিবিম্ব, প্রতিবিম্বের আকার। আর আরেকটা কি বললাম, এখানে কি দেখতে পাচ্ছিস যে বস্তুর দূরত্ব কার থেকে? দূরত্ব আয়না থেকে, দর্পণ থেকে, ঠিক আছে? বস্তুর দর্পণ থেকে দূরত্ব সমান কি হবে? প্রতিবিম্বের আচ্ছা, প্রতিবিম্ব থেকে দর্পণের দূরত্ব। মানে এখানে প্লেন মিররে আমরা দেখলাম যে দুটো জিনিস আমার সবসময় ফলো হচ্ছে। কি কি? যে দূরত্বটা আমার ফিক্স থাকছে, তাই না? আর কি থাকছে? ওই হাইটটাও আমাদের কি থাকছে? ফিক্সড থাকছে। বোঝা গেল? হ্যাঁ, এইবার আমরা যদি গোলীয় দর্পণের কথায় আসি, ঠিক আছে? গোলীয় দর্পণ মানে কি? দেখ, যেই দর্পণ একটা গোলকের অংশ, ওই যে তোদেরকে বাটির উদাহরণ দিলাম, বাটি বলতে একদম ওই বেকাদারা বাটি ভাবিস না, হ্যাঁ? একদম গোল টাইপের বাটি, বা হাড়ির নিচের অংশটা ভাব, বাটি না ভেবে। বা কড়াই সবচেয়ে ভালো উদাহরণ হয়। কড়াই কি একটা বড় গোলের অংশ তুই ভাবতে পারিস, তাই না? একটা বড় বলকে মাঝখান থেকে কেটে নেওয়া হয়ে গেছে, ওটাই তোর কড়াই, তাই তো? তো কড়াইয়ের কি হয়, এটা কড়াইকে আমি এইভাবে রাখলাম, ধর এটা কি তুই হয় এদিকেও মুখ দেখতে পাচ্ছিস অথবা তুই এদিক থেকেও মুখ দেখতে পাচ্ছিস। তো যাই হোক, দুরকম মানে আয়না, দুটাই দুরকম আয়না। বোঝা গেল? তো এই আয়নাগুলো যেহেতু একটা গোলকের অংশ, কড়াইটা একটা গোলকের অংশ, তো গোল বলের থেকে কেটে কড়াইটা তৈরি করা হয়েছে, তাই না? সেই জন্য এদেরকে কি বলা হয়? গোলীয় দর্পণ বলা হয়। তাহলে যে দর্পণ একটি গোলকের অংশ তাকে কি বলা হয়? গোলীয় দর্পণ। গোলীয় দর্পণের ক্ষেত্রে বস্তুর আকার আর প্রতিবিম্বের আকার সবসময় সেম থাকে না, ঠিক আছে?
গোলীয় দর্পণের ক্ষেত্রে বস্তুর আকার বস্তুর দর্পণ থেকে দূরত্ব আর প্রতিবিম্বের দর্পণ থেকে দূরত্ব এরাও কি সেম থাকে না, তাই না? তাহলে আমরা কি লিখবো এখানে? এটা হচ্ছে সমতল দর্পণে এই জিনিসটা ফলো হয়, তাই না? আর গোলীয় দর্পণে কি হয়? গোলীয় দর্পণে 1 ও 2 মানে এই যে এই 1 আর এই 2 সর্বদা ফলো হয় না, সর্বদা সত্য নয়। বোঝা গেল? এই জন্যই এগুলো কি ঘটে সেগুলো আমাদেরকে ডিটেলে পড়তে হবে। এটার কেস তো সোজা, একটাই, মানে তুই যেখানেই ডাক, যেখানেই যা, যেই সাইজেরই বস্তু আন, সবসময় বস্তুর সঙ্গে প্রতিবিম্ব সমান হবে, সবসময় সমান দূরত্বে থাকবে। বাট এখানে যদি তুই করিস, মানে এই আর যাই আমি যা খুশি তাই করে নিই, এই গোলীয় দর্পণ সমতল দর্পণে এই ছবি আঁকি বা গোলীয় দর্পণে এই ছবি আঁকি, আমার সবসময় কিন্তু এই দুটো সূত্র, ফলো হবে। ঠিক আছে, এই দুটো সূত্র সবসময় ফলো হবে। এই দুটো সূত্র ফলো করেই আমরা দেখতে পারি যে এখানে এই ছবিটা আসছে। এই দুটো সূত্র ফলো করেই আমরা দেখতে পারি যে গোলীয় দর্পণে সবসময় এই মানে এরকম কন্ডিশন আসছে না, মাঝে মাঝে অন্য কিছুও হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এবার দাঁড়া, একটা জিনিস দেখতে হবে, এদিকে দেখ, ঠিক আছে? আমি কি বললাম তাহলে? দুটো কেস বললাম। একটা সমতল দর্পণে কি হয়, ওই তো বস্তু সব সময় এরা সমান হবে আর এরাও সমান হবে, মানে দূরত্বগুলো সমান আর আকারগুলো সমান, বোঝা গেল? আর গোলীয় দর্পণে সবসময় এটা সত্যি নয়, সেই জন্য এই কেসটা আমরা ডিটেলে পড়বো। আর এই কেসটা কি আমাদের অত ডিটেলে পড়তে হবে না, এটা নেই, আগেই হয়ে গেছে 7-এ। তো এই কেসই হোক বা এই কেসই হোক, সর্বদা কি ফলো হয়? প্রতিফলনের সূত্র দুটো সর্বদা ফলো হয়। মানে প্রতিফলনের সূত্র ফলো করে যে আমরা ছবিগুলো এঁকেছি, সেখান থেকেই আমরা এই দুটো কনক্লুশনে এসেছি, বোঝা গেল? যেমন দেখ, এই ছবিটার ক্ষেত্রে দেখ, সমতল দর্পণের ক্ষেত্রে কেন এই জিনিসটা হচ্ছে, বোঝা গেল? আমরা কি জানি? আমরা এখন শুধু জানি যে প্রতিফলনের ইয়েটা জানি, ওই কি জানো বলে, সূত্রগুলো জানি, আর কিছু জানি না, ঠিক আছে? তো এটা আমি মুছে দিলাম, এখন জানি না আমি কিছু এদিকে। একটা আই করতে আছে। তাহলে কি করব? একটা এদিক থেকে একটা লাইট আসছে, লাইটটা কোথায় গেল? এখানে পড়লো, আপতিত হলো। এই কোণটা যদি তোর ধর এই কোণটার একটা ভ্যালু আছে নিশ্চয়ই, আই লিখলাম, এটা আপতন কোণ, তাই না? তাহলে এটা কি হবে? এটা যে চলে যাবে, এই কোণটা কি প্রতিফলন কোণ হবে, এটা আর, তাই না? বোঝা গেল তো? এটা তো অভিলম্ব, হ্যাঁ, অভিলম্বের সঙ্গে যে কোণ হচ্ছে সেটা কি আপাতন কোণ, আর যেটা চলে যাচ্ছে প্রতিফলিত হচ্ছে সেটা হচ্ছে প্রতিফলন কোণ, ঠিক আছে? এবার কি হবে? এটাকে আমরা আয়নার এরকম করে মনে মনে পেছনের দিকে বাড়িয়ে দিলাম। এবার কি হচ্ছে? এটা আয়নার ওপর সোজাসুজিভাবে পড়ছে। তাহলে এখানে আপতন কোণ কত হচ্ছে? আপতন কোণ এই কোণটা যেমন এখানে তুই দেখতে পাচ্ছিস, এই কোণটা কি এখানে আরেকটু এরকম বেঁকে পড়লে কি আরো ছোট হয়ে যেত, আরেকটু এরকম বেঁকে পড়লে কি আরো ছোট হয়ে যেত, এরকম করতে করতে একদম যদি খাড়া হয়ে পড়ে আয়নার ওপর, তখন কি আইটা ছোট হতে হতে কত হয়ে গেল? 0 হয়ে গেল। মানে এখানেই পড়ছে, এখানে প্রতিফলিত এটাই লম্ব, এটাই তো লম্ব না, তলের সঙ্গে এটা তো লম্ব। তো লম্বভাবে যখন প্রতিফলন হবে তখন কি হবে? আই এর ভ্যালু 0 হয়ে যাবে, তাহলে আর এর ভ্যালু কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে আর এর ভ্যালু 0 মানে কি এই পথেই প্রতিফলিত হচ্ছে, প্রতিফলিত যে রশ্মি আছে তার সঙ্গে কোনটাই তো তোর প্রতিফলন কোণ বা আর, তাই না? সেটাও 0, মানে এরকম যদি লম্বভাবে যদি পড়ে আয়নার উপর, তাহলে কি লম্বভাবে বেরিয়ে যাবে, ঠিক আছে? লম্বভাবে বেরিয়ে যাবে। তো এখানে যে রশ্মিটা এইভাবে বেরিয়ে যাচ্ছিল, সেটাকে আমরা কি করছিলাম? পেছনের দিকে বাড়িয়ে দিচ্ছিলাম। এবার এখানেও যে তোর এরকম সোজা বেরিয়ে যাচ্ছে, একে আমি চোখ দিয়ে যখন দেখব, চোখ কি ভাববে? যে না, এটা পেছনে সোজাসুজি আয়নার পেছন থেকে এরকম জায়গার থেকে আসছে, ঠিক আছে? ছবিটা একটু ভালো করে আর কি, এরকম করে পেছন থেকে আসছে, বোঝা গেল? তো এদের দুজন কোথায় কানেক্ট হচ্ছে? এই পয়েন্টটায় কানেক্ট হচ্ছে, ঠিক আছে? কানেক্ট হচ্ছে। তাহলে আমরা এই যে এই তীরটাকে আমরা কোথায় দেখতে পাবো এখন? তীরের মাথাটাকে বল, তীরের মাথাটাকে এখন আমরা এই জায়গাটায় দেখতে পাবো, বোঝা গেল?
এটা হয়ে গেল তাহলে আমাদের কি প্রতিবিম্ব। প্রতিবিম্ব। এটা হচ্ছে বস্তু, এটা হচ্ছে প্রতিবিম্ব। প্রতিবিম্বকে ইমেজ লেখা হয় ইংলিশে, আমি ইমেজই লিখলাম, ঠিক আছে। আর বস্তুকে কি লেখা হয়? অবজেক্ট। অবজেক্ট, অবজেক্টই লিখলাম। তাহলে এবার আমাদের এখান থেকে আমরা দেখতে পারি অঙ্ক করে টোরে, ঠিক আছে, যে এর হাইটটা আর এর হাইটটা কি হয়? সেম হয়। আর এদিকে কি দেখতে পারি? এর দূরত্বটাও কি হয়? সমান হয়, ঠিক আছে। কেন হয়? কি অঙ্ক করে আমরা দেখতে পারি? দেখ অঙ্কটা দেখ, কোথায় গেল? আচ্ছা, এটা আই আর এটা আর, দুটাই কি সমান? ধরলাম দুটাই তোর আইও, আর এই আয়ের ভ্যালুও ধরলাম থিটা হলো, তাহলে আর এর ভ্যালু কত হবে? প্রতিফলনের সূত্র অনুযায়ী এটা থিটাই হবে, তাই না? বোঝা গেল? তাহলে এবার দেখ একটা জিনিস, এই কোণটাও থিটা হবে, তাই না? এই উপপাদ্যটা তো পড়েছিস, এই কোণটা আর এই কোণটা সমান হয়, এটা জানিস তো? ওই ছবিটা এঁকেছি, এই কোণটা যদি থিটা হয়, এই কোণটাও কি হবে? থিটা হবে। আর এই জিনিসটাও তো জানিস, এই দুটো প্যারালাল লাইন যদি আমি এভাবে টানি, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সেম হয়, তাহলে এটাও থিটা হবে, তাই না? এখানে লিখলাম এটাও কি হবে? একই তোর যুক্তি অনুযায়ী এটাও থিটা হয়ে যাবে। তাহলে আমি কি দেখতে পাচ্ছি যে এই যে একটা ত্রিভুজ, ওপরের যে ত্রিভুজটা আছে, দেখ ওপরের যে এই ত্রিভুজটা আছে, এই ত্রিভুজে কি এই থিটা মানে এই কোণ আর এই কোণ সমান, বোঝা গেল? তাহলে এই বাহুর সাথে এই বাহুও সমান, জানিস তো? দুটা কোণ, একটা ত্রিভুজের যদি দুটা কোণ সমান হয়, এই কোণ দুটা যদি সমান হয়, তাহলে এই বাহু দুটো কি হবে? সমান হবে। তাহলে এই বাহু দুটা কি হয়ে গেল আমাদের? সমান হয়ে গেল, সমদ্বিবাহু ত্রিভুজ, তাই না? এবার তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ, আর এটা কি হচ্ছে? এটা কি? এটা 90 ডিগ্রি এঁকেছিলাম তো, মনে আছে তো? তাহলে এই পয়েন্টটা দেখ, এই পয়েন্টটা কি? যে সমদ্বিবাহু ত্রিভুজের এই পয়েন্ট থেকে একটা লম্ব টেনেছি আমি। এই ছবিটাই তো উল্টো করে আছে, এই সমান দুটা বাহু, এখানে এই সমান দুটা বাহু, এখানে এই দাগটা, এখানে এই দাগটা, এর উপর আমি কি করেছি? লম্ব টেনেছি, এর উপর লম্ব টেনেছি। এবার সমদ্বিবাহু ত্রিভুজে তুই যদি লম্ব টানিস, ঠিক আছে, তাহলে সেটা কি করে? সমদ্বিবাহু ত্রিভুজের যে তৃতীয় বাহু আছে সেটাকে সমদ্বিখণ্ডিত করে। এটাও পড়েছিস তোরা, তাই না? তো এই বাহুর সাথে এই বাহু সমান, তো এই ছবিতে কি হবে? এর সাথে এ সমান, এ ডি হলে এও কি হবে? ডি হবে। মানে বস্তু যদি তোর ডি দূরত্বে থাকে, ইমেজও কত দূরত্বে থাকছে? ডি দূরত্বেই থাকছে, বোঝা গেল? হ্যাঁ। আর তোর এই জিনিসটা তো তুই দেখতেই পাচ্ছিস, এই জিনিসটা দু ক্ষেত্রেই তোর হাইটটা সেমই থাকছে, তাই না? এই হাইট সমান এই হাইট সমান এই হাইট, এটা তো এমনি দেখেই বোঝা যাচ্ছে, তাই তো? তাহলে আমরা কি দেখলাম? আমরা শুধু ওই ইয়ের সূত্রটা ফলো করলাম। কার সূত্রটা? প্রতিফলনের সূত্রটা ফলো করলাম। আর সূত্র ফলো করেই আমরা কি পেয়ে গেলাম? যে সমতল দর্পণের ক্ষেত্রে বস্তুর আকার আর প্রতিবিম্বের আকারও সেম থাকছে, বস্তুর থেকে আয়নার দূরত্ব আর ইমেজের থেকেও আয়নার দূরত্ব দুটাই কি হচ্ছে? সমান থাকছে, তাই না? তো একইভাবে আমরা কি করব? এখন গোলীয় দর্পণটা আমরা ডিটেইলে পড়ব। তার আগে আমাদেরকে গোলীয় দর্পণটা ভালো করে চিনতে হবে। দেখ গোলীয় দর্পণ, ঠিক আছে। গোলীয় দর্পণ মানে কি? কি বললাম? গোলীয় দর্পণ মানে যে দর্পণ গোলকের অংশ, তাই না? তাকে আমরা গোলীয় দর্পণ বলছি। গোলীয় দর্পণ কয় প্রকার? 2 প্রকার, ঠিক আছে। মানে কড়াইয়ের তুই কি করতে পারিস? ওপর দিয়ে মুখটা দেখতে পারিস অথবা ভেতর দিয়েও দেখতে পারিস, বোঝা গেল? এবার কড়াইয়ের ওপর দিয়ে যেটা যদি দেখিস, মানে যে দিকটা ফুলে আছে সেই দিকটা দিয়ে যদি দেখিস মুখ, সেটাকে কি বলবো আমরা? উত্তল দর্পণ। উত্তল দর্পণ, তাই না? আর যদি তুই যে জিনিসটা, যেই দিকটা তোর কড়াইয়ের ভেতরে ঢুকে আছে সেই দিকটা দিয়ে মুখ দেখিস, সেটাকে আমরা কি বলবো? অবতল দর্পণ।
তাহলে যেই দিকটা উঠে আছে ওর ছবিটা কেমন আঁকাবো, এরকম করে আঁকবো ছবিটা, আর এই দিকটা ভেতরের দিকটা এরকম ঘষা হবে, ওপরের দিকটা দিয়ে আমি কি করতে পারবো, মুখ দেখতে পারবো, তাই না? আর এদিকে কেমন হবে ছবিটা, এরকম হবে ছবিটা, এই দিকটা এরকম করে ঘষা হবে, এদিক দিয়ে আমরা কি করতে পারবো, মুখ দেখতে পারবো। বোঝা গেল? উত্তল দর্পণ আর অবতল দর্পণ চেনা গেল, তাই না? এবার দেখ, এই দর্পণের কয়েকটা বিন্দু আছে, ঠিক আছে? মানে বিন্দু আছে বলতে আমরা কয়েকটা বিন্দু ধরে নিই। এই যে দুটা দর্পণই দেখতে পাচ্ছিস, প্রথমেই বলে নিই, এরা মানে এই যে এই ছবির একদম মাঝের পয়েন্টটাকে কি বলবো আমরা, মেরু বলবো, মেরু বা পোল, ঠিক আছে? কি বলবো, মেরু বা পোল। বোঝা গেল? আর এরা তোর একটা গোলকের অংশ, তো একটা গোলক থেকে কেটে তৈরি হয় গোলীয় দর্পণ, তাই না? এও একটা গোলকের অংশ এরকম, তাই তো? এই গোলকে মানে গোলীয় দর্পণটা যে গোলকের অংশ, তার যে কেন্দ্র, ঠিক আছে, তার যে কেন্দ্র, তাদেরকে কি বলা হয়, বক্রতা কেন্দ্র বলা হয়। বক্রতা কেন্দ্র বা সেন্টার অফ কার্ভেচার বলা হয়। বোঝা গেল? তাহলে সিটা কি, বক্রতা কেন্দ্র বা সেন্টার অফ কার্ভেচার। বোঝা গেল, তাই না? এবার আমি কি করছি, এই যে পোল বা মেরু আর বক্রতা কেন্দ্র বা সেন্টার অফ কার্ভেচার, এদেরকে জয়েন করে দিচ্ছি একটা স্ট্রেট লাইন দিয়ে, ঠিক আছে? সেই লাইনটাকে আমরা কি বলবো, প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ। বোঝা গেল? তাহলে এটা কি হয়ে গেল, প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ। তাহলে আমরা তিনটা জিনিস দেখলাম, একটা মেরু, আরেকটা কি বক্রতা কেন্দ্র, আরেকটা দেখলাম প্রধান অক্ষ। এবার আমাদের যেই জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে কি, ফোকাস। ফোকাস পয়েন্ট। এটাও কি, এই গোলীয় মানে প্রত্যেকটা গোলীয় দর্পণেরই একটা করে কি থাকবে, ফোকাস থাকবে, তাই না? প্রত্যেকটা গোলীয় দর্পণের কটা করে ফোকাস থাকবে, একটা করে ফোকাস থাকবে। তো ফোকাস পয়েন্টটা কি সেটা আমাদেরকে এখন বুঝতে হবে। দেখ, এটা হচ্ছে কি, কি দর্পণ আমাকে বল, এটা উত্তল। উত্তল দর্পণ। আর এটা হচ্ছে কি, অবতল দর্পণ। এবার এদের ক্ষেত্রে কি হয়, এই প্রিন্সিপাল অ্যাক্সিস আঁকলাম আমি ডিরেক্ট, এটা ঠিক আছে, মানে সেন্টার আর মেরুকে যোগ করে, এদিকেও আঁকলাম, সমস্যা নেই। এবার আমি বলছি যে এই যে এই প্রধান অক্ষের সমান্তরালে আগত আলোক রশ্মিগুচ্ছ, ঠিক আছে, যেসব আলোক রশ্মিগুচ্ছ কি আসবে, এই যে এটা প্রধান অক্ষ, প্রধান অক্ষের কি আসলো, এটা সমান্তরাল আছে, সমান্তরালে আসলো, এটা প্রতিফলনের পর কি হবে, প্রতিফলনের পর এরকম করে বেরিয়ে যাবে, তাই না? ঠিক আছে, এরকম করে বেরিয়ে যাওয়ার সময় কি হবে, যেই পয়েন্টে কাট করবে ফোকাস পয়েন্ট। তাকে ফোকাস পয়েন্ট বলবো। কার ক্ষেত্রে, এটা উত্তল দর্পণের ক্ষেত্রে। আর অবতল দর্পণের ক্ষেত্রে কি হবে, সরি এটা আমি উল্টো এঁকে দিলাম, তো দাঁড়া, আচ্ছা এটাই আগে বলিনি। হ্যাঁ, ভালো করে এখানে দেখ, সেটা হাত থেকে সরানো। এটা যদি তোর এই যে এই জিনিসটা দেখ, এটা যদি একটা সার্কেল হয়, ঠিক আছে, এটা যদি আমি টানি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হয়, 90 ডিগ্রি। এটা জানিস তো, মানে এখানে একটা স্পর্শক টানলাম, এটা 90 ডিগ্রি হয়, এটুকু তো জানিস। স্পর্শকটারই একটা ছোট্ট অংশ হচ্ছে কি, এই সার্কেলটার একটা ছোট্ট অংশ। ওই জন্যই আমরা বলি কি, রেডিয়াস পরিধির ওপর কি করে, 90 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে আমি যদি এখান থেকে, এটা তো সেন্টার, তাই না, কাট সেন্টার, এই যে এই যে গোলটার অংশ, সেই গোলটার সেন্টার এটা, তাই তো, সেই গোলটার সেন্টার হচ্ছে এটা। তো এইবার কি করলাম, এখান থেকে যেই পয়েন্টে আলোটা পড়ছিল সেখানে আমি একটা লাইন টেনে দিলাম, তাহলে এটা কি হয়ে গেল, এই সারফেসের সঙ্গে লম্ব হয়ে গেল, তাই না? যেই পয়েন্টে আপতিত হচ্ছিল আলোক রশ্মিটা, যেই পয়েন্টে আপতিত হচ্ছিল তা সেখানে কি হয়ে গেল, সেই পয়েন্টে সারফেসের সাথে লম্ব এঁকে ফেললাম আমি, তাই না? এটা তো আপতিত আলোক রশ্মি, আলোক রশ্মি আপতিত হচ্ছে এই পয়েন্টটায়, তাই না? আলোক রশ্মি আপতিত হলো এই পয়েন্টে, যেটা কার প্যারালাল ছিল, সেন্টার, এই প্রধান অক্ষ, এর প্যারালাল একটা আলোক রশ্মি এখানে আপতিত হচ্ছিল। আর এখানে আমরা কি আঁকলাম, আমাদের যেই পয়েন্টে আলোক রশ্মি পড়ে সেখানে আমাদের সবসময় অভিলম্ব আঁকতে হয়। তো এখানে অভিলম্বটা গোলীয় দর্পণে কিভাবে আঁকতে হয়, ওই পয়েন্ট আর তুই সেন্টার অফ কার্ভেচার যখন
মিলিয়ে একটা রেখা টানবি, সেটাই হয়ে যাবে তোর কি ওই পয়েন্টে লম্ব। বোঝা গেল? লম্ব আকার এটা একটা পদ্ধতি গোলীয় দর্পণে, ওটাই এখানে বললাম। এমনিতে তোর প্লেন মিরর হলে তো এই মিরর থাকতো, তুই সোজাসুজি এরকম করে একটা খাড়া দাগ দিয়ে দিতি, সেটাই হয়ে যেত লম্ব। কিন্তু এখানে গোলীয় দর্পণের ক্ষেত্রে সেটা এরকম গোলীয় দর্পণে কীভাবে এরকম দাগ দিবি? দাগ তো দিতে পারবি না। এই পয়েন্টটা যদি তোকে আঁকতে বলে তুই কী করবি, এর সঙ্গে একে মিলিয়ে দিবি, দেখবি ওটাই হয়ে যাবে আমার লম্ব। বোঝা গেল? হ্যাঁ, তো আমার প্রতিফলনের সূত্র কি বলেছে? এই কোণটা যদি আই হয়, ঠিক আছে, তাহলে আলোকরশ্মি প্রতিফলনের পরেও নিশ্চয়ই এই আর কোণটা যে হবে সেটাও এই এতটুকুই কোণ করবে, তাই না? তার মানে আলোকরশ্মিটা এরকম করে বেরিয়ে যাবে, তাই তো? বোঝা গেল এটা? এইবার এইটাকে যদি আমি মানে যেই রশ্মিটা আমার বেরিয়ে যাচ্ছে সেই রশ্মিটাকে যদি আমি পেছনে টানি, সেটা কি হচ্ছে দেখ, প্রিন্সিপাল অ্যাক্সিসের ওপর বা প্রধান অক্ষের ওপর এই পয়েন্টটায় কাট করছে, একেই আমরা কি বলবো? ফোকাস পয়েন্ট বলবো, ঠিক আছে? বোঝা গেল? আর এখানে কি হবে দেখ, এখানে আমার সেমভাবে হবে, এরকম করে আলো আসছিল, এখানে তোর এই পয়েন্টটা ধর কি সেন্টার ছিল, সেন্টার অফ কার্ভেচার ছিল, তাহলে এখানে আমার কি আঁকতে হবে বল? যেই পয়েন্টে আপতিত হয় আলোকরশ্মি সেই পয়েন্টে আমার কি আঁকতে হয়? সবার প্রথমে অভিলম্ব আঁকতে হয়, তাই না? তলের সঙ্গে অভিলম্ব আঁকতে হয়। তলের সঙ্গে অভিলম্ব কি করে আঁকে? সেন্টার অফ কার্ভেচারের সাথে ওই পয়েন্টটাকে যুক্ত করে দিলে যে লাইনটা পাবো সেটাই অভিলম্ব হয়ে যায়, তাই তো? তো এটা যদি এখানে আই কোণ করে পড়ে, তাই না, তাহলে প্রতিফলিত রশ্মিটা কেমন হবে? প্রতিফলিত রশ্মিটা এবার এটার উল্টো দিকে হবে আই কোণে, তাই না? এই কোণটাও তোর আই কোণ হবে, মানে দুটো সেম কোণই হবে, এরকম করে বেরিয়ে যাবে। বোঝা গেল ছবিটা? তো এখানেও এখানে যেই পয়েন্টটায় কাট করলো সেই সেটা কি হয়ে গেল? ফোকাস পয়েন্ট। বোঝা গেল? তাহলে ফোকাস পয়েন্ট মানে এটা তোদেরকে আমি ডিটেইলে বোঝালাম যে কেন এই ছবিটা এরকম হচ্ছে আর এই ছবিটা এরকম হচ্ছে। কিন্তু তোদের লেখার সময় ফোকাস পয়েন্টের যখন সংজ্ঞা দিবি এত কিছু লিখতে হবে না। তোরা কি লিখবি? যে প্রধান অক্ষের সমান্তরালে, ঠিক আছে, প্রধান অক্ষের কি বললাম? সমান্তরালে আগত আলোক রশ্মি গুচ্ছ ঠিক আছে, গোলীয় দর্পণে প্রতিফলনের পর কি বললাম? গোলীয় দর্পণে প্রতিফলনের পর কি হয়? প্রধান অক্ষের যে বিন্দুতে ছেদ করে, প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তাই তো? এখানে কি করছে? প্রধান অক্ষকে এই বিন্দুতে ছেদ করছে, কিন্তু এখানে কি যে মনে হচ্ছে না প্রধান অক্ষের এই বিন্দু থেকে বেরিয়ে যাচ্ছে উত্তল দর্পণের ক্ষেত্রে। সেই জন্য কি লিখবো? প্রধান অক্ষের যে বিন্দুতে ছেদ করে বা যে বিন্দু থেকে বেরোচ্ছে বলে মনে হয়, এটা কার ক্ষেত্রে? যে বিন্দু থেকে বেরিয়ে আসছে বলে মনে হয় তাকে কি বলা হয়? তাকেই গোলীয় দর্পণের কি বলে? দর্পণের, এটাকে অ্যাকচুয়ালি মুখ্য ফোকাস বলে, ঠিক আছে? মুখ্য ফোকাস মানে ফোকাসটাও তোর মুখ্য ফোকাস গৌণ ফোকাস দুরকম হয়। এতক্ষণ যেটা বললাম সেটাকেই জেনারেলি ফোকাস বলে অথবা মুখ্য ফোকাস বলে, ঠিক আছে? গৌণ ফোকাসটা পড়ি কিন্তু এটাই আমাদের কি বেশি পড়তে হয়। সেই জন্য শুধু যদি তোকে ফোকাসের কথা বলে তোরা কি করবি? এই মুখ্য ফোকাসের যেটা সংজ্ঞা সেটা দিয়ে দিবি, ঠিক আছে? আচ্ছা, এটা কি প্রধান গোলীয় দর্পণে প্রতিফলনের পর লিখেছিলাম এটা, না এরকম করে লিখি প্রতিফলনের পর। আচ্ছা, এবার কি বললাম? প্রধান অক্ষের সমান্তরালে আগত আলোক রশ্মিগুচ্ছ মানে এটা, ঠিক আছে? প্রতিফলনের পর কি করে? প্রধান অক্ষের যে বিন্দুতে ছেদ করে মানে এই পয়েন্টটা, বা
কি যে বিন্দু থেকে বেরিয়ে যাচ্ছে বলে মনে হয় তাকে কি বলা হয়, ফোকাস পয়েন্ট বলা হয়। তাহলে কার ক্ষেত্রে কোন সংজ্ঞাটা হবে, তোকে যদি বলে মানে কার ক্ষেত্রে প্রধান অক্ষকে ছেদ করে, এটা কার ক্ষেত্রে হবে, প্রধান অক্ষকে ছেদ করে অবতল দর্পণের ক্ষেত্রে, অবতল দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষকে ছেদ করছে, তাই না? আর উত্তল দর্পণের ক্ষেত্রে কি হচ্ছে, ওই বিন্দু থেকে বেরিয়ে আসছে বলে মনে হয়, তাই না? মনে হয়, হয় লেখাটা বাদ হয়ে গেছে এখানে, মনে হয়, তাকেই মুখ্য ফোকাস বলা হয়। এটা কার ক্ষেত্রে, উত্তল দর্পণের ক্ষেত্রে। তাহলে তোকে যদি এখন বলে যে উত্তল দর্পণের ফোকাসের সংজ্ঞা দাও, তাহলে তুই অবতল দর্পণের যে কথাটা আছে সেটা বলবি না, যে প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে ওটা বলবি না, তুই বলবি প্রতিফলনের পর যে বিন্দু থেকে, প্রধান অক্ষের যে বিন্দু থেকে বেরিয়ে আসছে বলে মনে হয়, বা যে বিন্দু, যে রশ্মিটা বেরিয়ে যাচ্ছে তাকে যদি আমি পেছনের দিকে কাল্পনিকভাবে বাড়াই, সেটা প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তাকে আমরা কি বলবো, উত্তল দর্পণের ফোকাস বলবো। আর অবতল দর্পণের বললে অবতল দর্পণের প্রতিফলনের পর প্রধান অক্ষকে যে বিন্দুতে কাট করছে সেটাকেই আমরা ফোকাস পয়েন্ট। অবতল দর্পণের ফোকাস পয়েন্ট বলবো, ঠিক আছে? আর তোকে যদি বলে উত্তল অবতল আলাদা করে না বলে, গোলীয় দর্পণ বলে, তখন তোকে এই জিনিসটা বলতে হবে, মানে দুটা কেসই বলতে হবে। বোঝা গেল? দেখি এরপর কি বলেছে। আচ্ছা, বাকি কটা, আরো 5 মিনিট আছে না? বক্রতা কেন্দ্র হয়ে গেল, বক্রতা ব্যাসার্ধ, আচ্ছা প্রধান অক্ষ হয়ে গেছে, তাই না? এবার কি বাকি আছে, মুখ্য ফোকাস, সবার কাছে ফোকাস পেন্সিল ব্যাগ আছে দূরত্ব, তো। আমার কাছে নাই। ছাপি ব্যাগ আছে। আমার কাছে আদিমকালের ব্যাগ আছে। আমার কাছে একটা ভাঙা বক্স আছে, এটার মধ্যে ক্যালকুলেটর। ঠিক আছে, এদিকে দেখ। এবার আছে তোদের কি পড়ছিলাম আমরা এখন, পরিভাষা পড়ছিলাম না, গোলীয় দর্পণের বিভিন্ন পরিভাষা পড়ছিলাম। পরিভাষা মানে বিভিন্ন পয়েন্টগুলোকে আমরা চিনছিলাম। কি কি পয়েন্ট চিনলাম আমরা, মেরু চিনলাম, বক্রতা চিনলাম, বক্রতা কেন্দ্র চিনলাম, তাই না? ফোকাস পয়েন্ট চিনলাম, ফোকাস বিন্দু, ফোকাস বলতে একটা ফোকাস বিন্দু, ফোকাস বিন্দু চিনলাম। আর কি চিনলাম, এদের দুজনকে জয়েন করে বক্রতা, প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস চিনলাম, তাই না? এবার আমাদের আরো দুটো জিনিস চিনতে হবে, সেটা হচ্ছে কি, বক্রতা ব্যাসার্ধ আর কি ফোকাস দূরত্ব। বক্রতা ব্যাসার্ধ কাকে বলা হয়, এই যে ছবি দেখতে পাচ্ছিস, যেই গোলকের অংশ, সেই গোলকের যে ব্যাসার্ধ তাকেই বলা হয় কি, বক্রতা ব্যাসার্ধ, তাই না? আর এটা যদি তোর ফোকাস পয়েন্ট হয়, ফোকাস পয়েন্ট থেকে মেরুর যে দূরত্ব, সেন্টার অফ কার্ভেচারের না কিন্তু, মেরুর যে দূরত্ব এই সামনেরটা, তাকেই কি বলা হয়, তাকেই বলা হয় ফোকাস দূরত্ব, ঠিক আছে? বোঝা গেল? মেরুর থেকে সবসময় মনে রাখবি এই চ্যাপ্টারে, মানে গোলীয় দর্পণে কার থেকে দূরত্ব নেওয়া হয়, সবসময় সবকিছুর দূরত্ব মেরুর থেকে নেওয়া হয়, মেরু থেকে নেওয়া হয় সবসময়, তাই না? তাহলে এটা যদি একটা দর্পণ হয়, এই দর্পণটা কি হয়, উত্তল দর্পণ না অবতল দর্পণ? অবতল, হ্যাঁ অবতল দর্পণ। বল, এটাকে আমি কি করছি, 1 নাম্বার দিলাম, ঠিক আছে? এটা একটা তোর এরকম গোলের অংশ, তাই না? এই গোলের সেন্টারটাকে আমি কত নাম্বার দিলাম, 2 নাম্বার দিলাম, বোঝা গেল? আর এই যে এই লাইনটাকে আমি কি করলাম, এই লাইনটাকে আমি 3 নাম্বার দিলাম, ঠিক আছে? এই, হ্যাঁ, এটাকে আমরা কি বলবো, 4 নাম্বার দিলাম এই লেন্থটাকে, ঠিক আছে? এর বল 1 মানে কি, মানে মেরু। মেরু। 2 মানে কি, এই বক্রতা কেন্দ্র। 1 আর 2 যোগ করে যে আমি লাইনটা পেলাম 3 নাম্বার, তাকে আমি কি বলছি, প্রধান অক্ষ। আর 4 নাম্বারটাকে কি বলছি, ফোকাস দূরত্ব। ওহো, এটা কি, এটা ব্যাসার্ধ দেখতে পাচ্ছিস না সার্কেলটার, ফোকাস ব্যাসার্ধ। আবার ফোকাস ব্যাসার্ধ বলা হয় কার ব্যাসার্ধ, বক্রতা ব্যাসার্ধ, ঠিক আছে? আর এখানে ফোকাসের তো কোনো গল্পই নেই, ঠিক আছে? এরকম এবার আমি মার্ক করছি, এরকম কোনো একটা জায়গায় কি হবে বল, এরকম কোনো একটা জায়গায় কি হবে, ফোকাস হবে, তাই না? ফোকাস পয়েন্ট হবে, বোঝা গেল? এবার এই লাইনটাকে আমরা কি বলবো, এই দূরত্বটাকে, সেন্টার অফ কার্ভেচার আর ফোকাসের মধ্যে যে দূরত্বটা, সেটাকে আমরা কি বলবো, ফোকাস দূরত্ব না, মেরু থেকে মেরু থেকে ফোকাস। ঠিক। তাহলে এটাকে আমরা কিছু বলবো না, তাই তো? আমরা কোনটাকে বলবো, মেরুর থেকে, সবসময় মেরুর থেকে যে দূরত্ব হবে সেই দূরত্বটাকে আমরা নেব,
বোঝা গেল? মেরুর থেকে ফোকাসের যে দূরত্ব তাকে আমরা বলছি কি ফোকাস দূরত্ব। তাহলে পরিভাষাগুলো আপাতত হয়ে গেল। এরপর কি বলেছে? গৌণ ফোকাস, তাই না? আচ্ছা, মেরুর মুখ্য ফোকাস, হ্যাঁ গৌণ ফোকাস জিনিসটা কি দেখ, এটা অতটা কাজে লাগে না যদিও। এই একটা ইয়ে হলো তো, দর্পণ হলো। এবার এখানে কি হয়, প্যারালাল আলোক রশ্মি গুচ্ছ ধর আসছে এরকম করে, ঠিক আছে? আচ্ছা, আগে আরেকটা জিনিস বলে নিই। সমান্তরাল রশ্মি যদি আসতো, ঠিক আছে, তারা কি করতো বল? এখান থেকে প্রতিফলিত হয়ে ফোকাস পয়েন্ট দিয়ে বেরিয়ে যেত, তাই না? এবার আমি ফোকাস পয়েন্টটা এখন পেয়ে গেলাম। এই ফোকাস পয়েন্টে আমি কি করব, একটা কাল্পনিক তল আঁকবো, ঠিক আছে? কাল্পনিক কি আঁকবো? একটা তল। বোঝা গেল? যেটা এই ফোকাস পয়েন্টের মধ্যে দিয়ে গেছে। তলটা কার মধ্যে দিয়ে গেছে? এই ফোকাস পয়েন্টের মধ্যে দিয়ে। বোঝা গেল? এবার কি হয় দেখ, পরস্পর সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ যদি আসে, ঠিক আছে, দূর থেকে, বহু দূর থেকে যেসব আলোক রশ্মিগুচ্ছ আসে, অসীম দূর থেকে, তারা কি হয়? পরস্পর প্যারালাল হয় সব, ঠিক আছে? তো বহু দূর থেকে আগত প্যারালাল আলোক রশ্মিগুচ্ছ যখন প্রতিফলিত হয় তখন কি হয়? তারা সবাই এই ফোকাসের যে তলটা আছে, এই ফোকাস পয়েন্টের যে তলটা আমি আঁকলাম, যেটাকে ফোকাস তল বলা হয়, তার আরেকটা অন্য পয়েন্টের মধ্যে সব এসে জমা হয়। তাকে কি বলি আমরা? গৌণ ফোকাস বলি। বোঝা গেল? তাহলে যেই রশ্মিটা প্রিন্সিপাল অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল ছিল, সে কোন দিক দিয়ে বেরোচ্ছিল? প্রিন্সিপাল অ্যাক্সিসের যেটা প্যারালাল ছিল সে ফোকাস পয়েন্ট দিয়ে বেরোচ্ছিল, তাই না? বাট যারা নিজেদের মধ্যে প্যারালাল কিন্তু প্রিন্সিপাল অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল নয়, ঠিক আছে, প্রিন্সিপাল অ্যাক্সিসের সঙ্গে কি বলছে? এটাকে আনত, বাংলায় যেটাকে বলে আনত মানে বেঁকে আছে। এটা আর এটা কি প্যারালাল? লালটা আর নীলটা কি প্যারালাল আছে? নেই তো, বেঁকে আছে, তাই না? তাহলে এরা বেঁকে আছে কিন্তু দুটো লাল পরস্পর প্যারালাল আছে। তো এরা প্যারালাল রশ্মিগুচ্ছ যারা এর প্যারালাল নয়, যারা প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষের প্যারালাল নয় কিন্তু পরস্পর প্যারালাল, এরা কি হয়? প্রতিফলনের পর বল ফোকাস তলে একটা বিশেষ বিন্দুতে, ফোকাস তলে নিচে উপরে না, ফোকাস তলে একটা বিশেষ বিন্দুতে মিলিত হয়, ঠিক আছে? তাকে কি বলা হয়? গৌণ ফোকাস বলা হয়। ফোকাস। বাট এটা অত দরকার হয় না, যাই হোক, এটা তাহলে পরীক্ষা আসবে না। জানি না, আসতেও পারে। আসতেও পারে। 31 এরপর কি বলেছে দেখ, গোলীয় দর্পণে অভিসারী রশ্মিগুচ্ছ আর অপসারী রশ্মিগুচ্ছের কি হয় সেই জিনিসটা আমরা দেখবো এখন, ছুটির কথা ঠিক আছে? এদিকে দেখ না, কথা না বলে কি বলেছে এখানে? গোলীয় দর্পণে অভিসারী রশ্মিগুচ্ছের প্রতিফলন। অভিসারী রশ্মিগুচ্ছ, অভিসারী রশ্মি মানে জানিস তো? না, বাহ, অভিসারী মানে হচ্ছে আলাদা আলাদা দিক থেকে আসে নাকি? হ্যাঁ। আর অপসারী মানে? অপসারী আর রশ্মিগুচ্ছ মানে যেসব রশ্মিগুলো একটা বিন্দু থেকে অন্যদিকে বেরিয়ে যায়, ঠিক আছে? অভিসারী রশ্মিগুচ্ছর ক্ষেত্রে কি হয় আর অপসারী রশ্মিগুচ্ছের ক্ষেত্রে কি হয় সেই জিনিসটা আমরা কি করবো এখন দেখবো, তাই না? অভিসারী রশ্মিগুচ্ছ কি বললাম আমি এখনই? এই ধর আসছে, একই জায়গায় আসছে, দূরের থেকে একই জায়গায় আসছে সব, তাকে কি বলবো আমরা? অভিসারী রশ্মিগুচ্ছ। আর এটা কি একটা পয়েন্ট থেকে দূরে চলে যাচ্ছে, ঠিক আছে, ছড়িয়ে যাচ্ছে, এটাকে আমরা কি বলবো? অপসারী। একটা জিনিস মনে রাখবি যে দুটো আলোক রশ্মি যেখানে মিলিত হয় সব আলোক রশ্মি সেখানেই মিলিত হয়। যেমন আমি ধর এখানে এই যে এই ছবিটা এঁকেছিলাম, কোথায় গেল প্রথমের ছবিটা? এই যে এই ছবিটা এঁকেছিলাম, এখানে আমি কটা রশ্মি নিয়েছিলাম? এখান থেকে এরকম করে একটা রশ্মি বেরিয়ে যাচ্ছিল, এটাকে পেছনে বাড়িয়েছিলাম, আর এটা কি সোজাসুজি গিয়ে ফিরে আসছিল, এটাকে আমি পিছনে বাড়িয়েছিলাম। তো দুটা রশ্মি এখানে মিলিত হচ্ছিল, আমি ছবিটা এঁকে দিয়েছি, ঠিক আছে? কেন? দুটা রশ্মি মিলিত হলেই যত আলোক রশ্মি আছে এই পয়েন্ট থেকে যত রশ্মি বের হবে, যেদিক দিয়ে বের হোক না কেন, সবাই কি করবে? এখানেই মিলিত হবে, এটাই নিয়ম, ঠিক আছে? ওই জন্য আমরা কটা আঁকি? জাস্ট দুটো আঁকি। তাহলে এই ক্ষেত্রে আমরা কটা আঁকবো? জাস্ট দুটো আঁকবো, তাই না? এবার কি এটা কটা ক্ষেত্র হবে? এটার
একটা অবতল দর্পণের ক্ষেত্রে হবে, আরেকটা কি উত্তল দর্পণের ক্ষেত্রে হবে, তাই না? অভিসারী রশ্মিগুচ্ছ। তাহলে আগে অবতলটা আঁকছি। অভিসারী মানে কেমন হবে, এরা এরকম করে কাছে আসছে রশ্মিগুলো, বোঝা গেল? আর এটা অপসারীর ক্ষেত্রে কেমন হবে, একটা বিন্দু থেকে ছড়িয়ে যাচ্ছে। এই প্রথমে আমরা কি আঁকছি, অবতল দর্পণ আঁকছি একটা, অবতল দর্পণে কেমন হচ্ছে সেটা আঁকছি, তাই না? এটা কি হচ্ছিল, একটা পয়েন্ট থেকে বেরিয়ে যাচ্ছিল, ছড়িয়ে যাচ্ছিল, এরকম করে ছড়িয়ে যাচ্ছিল, তাই না? আর এটাই কি হচ্ছিল, দূরের থেকে এসে কোনো একটা পয়েন্টে, ধর এই পয়েন্টটায় কি করার কথা ছিল, মিলে যাওয়ার কথা ছিল। আর এটা কি এই পয়েন্টটার থেকে এরকম করে বেরিয়ে যাচ্ছিল। তাহলে এটা কি অবতল দর্পণে কি আঁকলাম আমরা, দুটো অবতল দর্পণে, একটা অভিসারী গুচ্ছের ক্ষেত্রে আঁকলাম, আর একটা কি আঁকলাম, অপসারী গুচ্ছের ক্ষেত্রে, তাই না? ছবিটা একটু ভালো করে আঁকি, কালি কালো করে। তাই তো। এবার কি হবে এখান থেকে প্রতিফলনের পর, বল? এটা যদি তোর সেন্টার হয়, সেন্টার হলে কি হবে, আমি প্রথমে কি আপতন বিন্দুতে কি আঁকবো, মেরু। আপতন বিন্দুতে কি আঁকতে হয় সবসময়, অভিলম্ব আঁকতে হয়। আপতন বিন্দুতে অভিলম্ব গলীয় দর্পণের ক্ষেত্রে কিভাবে আঁকে, এই যে বক্রতা কেন্দ্রের সঙ্গে সেই পয়েন্টকে আমি যদি জয়েন করে দিই, যে লাইনটা পাবো সেই লাইনটাই কি হয়ে যাবে, অভিলম্ব হয়ে যাবে, তাই না? এখানেও তাই আঁকবো, আঁকলাম। তাহলে প্রতিফলনের সূত্র আমার কি বলছে, এটা এই কোণে আসছে, তার মানে এই কোণেই বেরিয়ে যাবে, তাই না? আর এটা কি হবে, এটা এই কোণে আসছে, এটাও তোর এরকম এই কোণেই বেরিয়ে যাবে। এরা কি হচ্ছে, প্রিন্সিপাল অ্যাক্সিসের সামনে দেখ একটা জায়গায় মিলিত হয়ে যাচ্ছে, মানে যেটার এখানে মিলিত হওয়ার কথা ছিল সেটা কোথায় মিলিত হয়ে যাচ্ছে, প্রিন্সিপাল অ্যাক্সিসের সামনে কাছেই মিলিত হয়ে যাচ্ছে, তাই না? বোঝা গেল? এবার কি এখানে কি হবে, ছবিটা এখানে কি হবে বল? এটাকে আরো একটু কাছের পয়েন্ট থেকে নিচ্ছি, কারণ ওখানে আমার সেন্টার অফ কার্ভেচার রাখতে হবে, বুঝলি? এখান থেকে অপসারী রশ্মিগুচ্ছ আঁকলাম আমি, কি হবে এরা? এবার কি করব বল, সেকেন্ড স্টেপ, আলোক রশ্মি আপতিত হচ্ছে, এরপর আমরা কি করব, আমরা অভিলম্ব আঁকবো তলের সঙ্গে, তাই না? অভিলম্ব আঁকতে গেলে কি করব, এই যে সেন্টার অফ কার্ভেচার ছিল, ঠিক আছে, সেন্টার অফ কার্ভেচার বা বক্রতা কেন্দ্রে ছিল, তার থেকে কি করব, আপতন বিন্দুতে অভিলম্ব আঁকতে গেলে এই দুটো বিন্দুকে জাস্ট জয়েন করলেই সেটাই কি হয়ে যাবে, অভিলম্ব হয়ে যাবে, তাই না? তাহলে কি হচ্ছে, এরা এই কোণে যদি পড়ে, আই কোণে, তাহলে সেম কোণে, মানে ছোট্ট একটা কোণে এদিকেই চলে আসবে, তাই না? এই দুটো কোণ সেম হবে, এখানেও এই কোণে পড়ছে, এখানেও এই কোণে চলে আসছে সেম ভাবে, সেম হয়ে কোথায় মিলিত হচ্ছে, এই পয়েন্টে মিলিত হচ্ছে, তাই না? তাহলে আমাদের এই পয়েন্টটা কি হবে, এই পয়েন্টটার ছবি আমরা কোথায় দেখতে পাবো, এই পয়েন্টটায়, বোঝা গেল? অবতল দর্পণে তাহলে দুটো কেসই আমরা দেখে ফেললাম, অভিসারীর ক্ষেত্রে কি হচ্ছে, অপসারীর ক্ষেত্রে কি হচ্ছে। এবার আমরা দেখব যেটা, সেটা হচ্ছে তোর উত্তল দর্পণের ক্ষেত্রে, ঠিক আছে? উত্তল দর্পণের ক্ষেত্রে কি কেস হয়, এটা কি দর্পণ, এখানে কি ছিল, অভিসারী, আর এখানে কি ছিল, অপসারী। অভিসারীতে কি ছিল, আগে আমরা কি আঁকবো এখন বল, উত্তল দর্পণ আঁকবো দুক্ষেত্রেই, তাই না? দুক্ষেত্রে দুটো উত্তল দর্পণ এঁকে নিলাম। তারপর কি আঁকবো, প্রিন্সিপাল অ্যাক্সিস আঁকবো, ঠিক আছে? উত্তল দর্পণ, প্রিন্সিপাল অ্যাক্সিস আঁকবো, এরপর যা করতে বলেছে আমরা তাই করব, তাই না? এটা কি অভিসারী রশ্মিগুচ্ছ আঁকতে হবে অভিসারীর ক্ষেত্রে, মানে একটা দিকে আসছে সবাই মিলে, এরকম করে আসছে, কেউ কি করছে, এরকম করে আসছে, এদের কোথায় মেলার কথা ছিল বল, এদের এরকম একটা জায়গায় মেলার কথা ছিল, বোঝা গেল? এরকম একটা জায়গায় মেলার কথা ছিল, আর এটা যেই গোলটার অংশ, এই গোলটা অনেকটা বড় হয়ে গেছে এরকম, সেই তার সঙ্গে আমার কি করতে হবে, এই পয়েন্টটা জুড়ে দিয়ে আমার সেকেন্ড স্টেপ করতে হবে, মানে পারপেন্ডিকুলারটা আঁকতে হবে, লাল কালি দিয়ে আঁকছিলাম ওটা দিয়ে আঁকি। তো এটা কি হয়ে যাচ্ছে তোর,
এটা হচ্ছে বক্রতা কেন্দ্র, ঠিক আছে? তাহলে এটার সঙ্গে এই পয়েন্ট জয়েন করলে আমি কি পেয়ে যাচ্ছি, এরা অভিলম্ব হয়ে যাচ্ছে, তাই না? তো অভিলম্ব পেয়ে গেলাম, এটাকে আরেকটু বাড়িয়ে দিতে হবে এদিকে, এটাকেও আরেকটু বাড়িয়ে দিতে হবে এদিকে। এরকম করে আসছিল, এটা এরকম করে আসছিল। তো এই কোণে যদি ওই আপতিত হয়, এ কি হবে আবার সেম কোণেই কি হবে, পুরো ইসে কি বলে সেম কোণে এদিকে আসবে এবার, তাই না? বোঝা গেল? এও কি হবে সেম কোণে এদিকে আসবে, মানে এই কোণে পড়ছিল, আই কোণে পড়ছিল, সেম আর কোণে বেড়ে যাবে। তাহলে এটা কি হচ্ছে, সামনের দিকে মিলিত হয়ে যাচ্ছে, তাই না? এটা তখনই হবে যখন এই যেই পয়েন্টে মেলার কথা ছিল সেই পয়েন্টটা ফোকাসের থেকে কম দূরত্বে হয়। ফোকাসের থেকে কম দূরত্বে যখন হয় তখনই এই কেসটা হবে। আর এই কেস এখানে দুটো কেস হবে। কেননা এটা দেখ, এরা যদি ফোকাসে মিলার কথা ছিল, যদি এরকম হতো রশ্মিটা একটু বেঁকে যেত, মানে এটা ধর এরকম করে ফোকাসে মেলার কথা ছিল, এরকম একটা রশ্মি হতো, তাহলে ওই রশ্মিটা দাঁড়া আমি অন্য কালি দিয়ে করি। হ্যাঁ, কি কালি এই ছবিটা বোঝা গেছে। এবার আর তো কালি নাই না, আকাশি আচ্ছা অন্য কালি, দ্বারা আমি দেখি কি কালি আছে, সবুজ কালি দিয়ে করি। এবার দেখ, একটা আমার এমন রশ্মি যেটা ফোকাসের দিকে আসছিল, এই রশ্মিটা যদি আমি নিয়ে নিই সবুজ কালিরটা, ঠিক আছে? তারা কি হয় জানি, ফোকাসের দিকে আসলে এরা কেমন করে দেখবে, প্রিন্সিপাল অ্যাক্সিসের সমান্তরালে, তাই না? এটাও যদি ফোকাসগামী হতো, এই সবুজ রশ্মিটাও, ঠিক আছে, কি বললাম, এই সবুজ রশ্মিটাও ফোকাসগামী হলে কি হতো, এই এখান থেকে প্রতিফলন সূত্র ইয়ে করে ফলো করে কেমন করে যেত, প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালালি এইভাবে বেরিয়ে যেত, তাই না? তাহলে এরা কি কোনোদিন মিলতে পারতো? মিলতে পারতো না। বোঝা গেল? তাই ফোকাস পয়েন্টে যদি পড়ে তাহলে তারা কোনোদিন মিলতে পারবে না। ফোকাস পয়েন্টের কাছে যারা পড়বে তারা কি হবে, তারা হচ্ছে সামনে মিলে যাবে। আর আরেকটা কেস হবে, যারা ফোকাস পয়েন্টের দূরে যাদের মেলার কথা ছিল তাদের ক্ষেত্রে কি হবে, তারাও মিলতে পারবে না। মানে ফোকাসেই যদি মিলতে না পারে, দূরেরগুলো তো আরও পারবে না, কাছেরগুলো খালি পারবে। বোঝা গেল? সেটা সেই ছবিটা আমি এঁকে দেখাচ্ছি। সেটা কি কালি দিয়ে আঁকবো, সেটা এই যে এই কালিটা দিয়ে আঁকি, পেঁয়াজের মতো, ঠিক আছে? এটা আরও এরকম করে পড়ছে ধর, ঠিক আছে? বেশি এরকম হয়ে গেল। এদের কোথায় মেলার কথা ছিল, কি বলে এই দেখ ফোকাস পয়েন্টের পেছনে, তাই না? পিছনে ফোকাস পয়েন্টের থেকে পেছনে এরকম করে মেলার কথা ছিল। এরা কি হবে, সেম কোণে বেরিয়ে যাবে, এই কোণটা ছোট হবে লালটার সাথে, এরাও দেখ বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে। প্রতিফলনের পর কি হচ্ছে, বাইরের দিকেই বেরিয়ে যাচ্ছে, বাইরে দিয়ে আসলো বাইরে দিয়েই বেরিয়ে যাচ্ছে। বোঝা গেল? তাহলে আমরা কি কি পড়লাম? অভিসারীর ক্ষেত্রে কি হচ্ছে, যে ফোকাসে যদি থাকে তাহলে কি হচ্ছে, ফোকাসে থাকলে বল মিলছে না, বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে, প্যারালালি বেরিয়ে যাচ্ছে। আর ফোকাসের থেকে যদি দূরে মেলার কথা ছিল যাদের, তারাও মানে অপসারী ছিল, অভিসারী ছিল, ঠিক আছে, ওরা অপসারী হয়ে যাচ্ছে, দূরে চলে যাচ্ছে। তো এখন এই দেখ, এই পেঁয়াজ কালারের যেটা, সেটা দূরে চলে যাচ্ছে, তো তাই না? এখান থেকে কাছে আসছিল প্রথমে, ওরা উল্টে অপসারী হয়ে যাচ্ছে, অভিসারীটা অপসারী হয়ে যাচ্ছে। কখন? যখন ফোকাস বিন্দু থেকে পরে মেলার কথা ছিল। আর যখন ফোকাস বিন্দুতে মেলার কথা ছিল তখন কি প্যারালালি বেরিয়ে যাচ্ছে। আর ফোকাস বিন্দু যাদের হচ্ছে ফোকাস বিন্দুর সামনে মেলার কথা ছিল, তারা সত্যিকারই মিলছে সামনাসামনি কোনো একটা জায়গায়। বোঝা গেল? এই ক্ষেত্রে খালি 3টা কেস, আর বাকি ক্ষেত্রে ডিটেইলে দেয়নি, বাকি ক্ষেত্রেগুলো একটা করেই দিয়েছে। এখানে কি হবে অপসারীর ক্ষেত্রে, দেখ এটা আমার যদি সেন্টার অফ কার্ভেচার কোথায় হবে, এখানে এরকম একটা জায়গায়, ঠিক আছে? আমরা কি পরীক্ষায় এরকম করে ছবিটা আঁকতে হবে? না, এত কিছু আঁকতে হবে না, মানে আমি এখানে তোর সবগুলো একটার উপরে আঁকলাম যেন বুঝতে সুবিধা হয়। তোরা যখন বুঝে যাবি যে কোনো একটা আসবে পরীক্ষায়, একটা আঁকবি যে কোনো, তাই না? আচ্ছা, এবার কি অপসারী? অপসারী মানে কি, এখান থেকে এরকম করে বেরিয়ে যাচ্ছে, তাই না? বেরিয়ে গেলে কি হবে বল, যেই পয়েন্টে আমার পড়ছে সেই পয়েন্টে কি আঁকবো আমি, অভিলম্ব আঁকবো। মানে এই পয়েন্টটা জুড়ে দিব, অভিলম্ব হয়ে গেল। এখান থেকে এটা জুড়ে দিব, এটাও কি হয়ে গেল, এখান থেকে এটা জুড়ে দিব, এটাও কি হয়ে গেল, তলের সঙ্গে অভিলম্ব হয়ে গেল। এবার
এটা এই কোণে পড়ছে, তাহলে এরকম কোণেই একটা কি হবে, বের হয়ে যাবে, তাই না? এটা এই কোণে পড়ছে, এটাও কি হয়ে যাবে, এই সেম কোণে কি হবে, বেরিয়ে যাবে। বের হয়ে যাবে, তাই তো? তাহলে এরা কোথায়, এদেরকে যদি আমি পেছনের দিকে এরকম করে এখন কাল্পনিকভাবে বাড়াই, তখন আমি কি দেখতে পাচ্ছি যে এরকম একটা জায়গায় প্রিন্সিপাল অ্যাক্সিসের ওপর মিলে যাচ্ছে, তাই না? বোঝা গেল? তাহলে অপসারী রশ্মিগুচ্ছ কি হচ্ছে, এই যে অপসারী রশ্মিগুচ্ছ যে ছিল কি হচ্ছে সেটা বল, সামনে মিলে যাচ্ছে। এটা তোর এখানে তিনটা কেস কিন্তু হবে না, এখানে তুই যা খুশি আঁক, এটাই হবে, এই কেসটাই হবে সবসময়। কি হবে, সবসময় এরকম করে মিলে যাবে ফোকাসের সামনে, ঠিক আছে? বোঝা গেল? তাহলে আমরা কটা কেস করলাম, এখানে একটা কেস, হ্যাঁ ফোকাসের সামনেই মিলবে। এটা দেখতে পাচ্ছিস না? কারণ কারণ বলবো, কারণ হচ্ছে তোর এখানে যদি তোর প্যারালাল যদি কেউ আসতো, ঠিক আছে, প্যারালাল কেউ আসলে কি হতো, সেটা এমনভাবে বেরিয়ে যেত যে মনে হচ্ছে ফোকাস দিয়ে বের হচ্ছে, ঠিক আছে, এমনভাবে বেরিয়ে যেত যেন মনে হচ্ছে ফোকাস দিয়ে বের হচ্ছে। তো কিন্তু এরা তো এদিকে কোনো পয়েন্টে মিলতো না, তাই না? এরা তো এদিকে কোনো পয়েন্টে মিলতো না, তাহলে আমি ওরকম কোনো পয়েন্ট পাবো না যে বলতে পারবো যে এই দুটা রশ্মি ওই পয়েন্ট থেকে বের হচ্ছে। তাহলে আমার কি করতে হবে, ওই পয়েন্ট আমাদের এরকম রশ্মি নিতে হবে যেটা কোনো পয়েন্টে মিলবে, তাহলেই তো অপসারী হবে। এই বাদিকে কোনো একটা পয়েন্টে মিলবে, তো বাদিকের পয়েন্ট থেকে তুই যে কোনো রশ্মি যদি আঁকিস, সেটা কি হয়ে যাবে, সেটা ফোকাসের সামনেই মিলবে, ছবি এঁকে এঁকে দেখলে সেটাই বোঝা যাবে। বোঝা গেল? তাহলে আমরা এখানে কটা কেস পড়লাম, মূলত 4টা কেস, তাই না? একটা কি, হ্যাঁ তুই পারবি তো পরের দিন, না পারলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে, লজ্জা শরম কিচ্ছু নাই। একটা হচ্ছে কি অভিসারী, আরেকটা কি অপসারী, তাই না? অভিসারী কার ক্ষেত্রে আঁকলাম প্রথমে আমরা, অবতল দর্পণের ক্ষেত্রে দুটা কেসই আঁকলাম, তাই না? অবতল দর্পণের ক্ষেত্রে দুটা কেসই আঁকলাম। আমি কি দেখলাম এখান থেকে কি হচ্ছে, অভিসারী মানে এরকম করে আসছিল যেগুলো, সেগুলো কি হলো, ওই প্রতিফলনের সূত্র, এই যে এখানে মেলার কথা ছিল, সেটা প্রতিফলনের সূত্র ফলো করে কি হবে বল, প্রতিফলনের সূত্র ফলো করে এরকম একটা জায়গায় মিলিত হচ্ছে। অবিলম্ব তো এগুলো আঁকলাম, আমি এখন তাড়াতাড়ি করে বলছি, একটু আগে ডিটেইলে তো করলাম। আর এই ক্ষেত্রে কি হবে, যে অপসারী মানে কোনো একটা পয়েন্ট থেকে বেরিয়ে যাওয়ার কথা ছিল, এরা কি হবে, এটা কি হচ্ছিল বল, কোথায় গেল এটা, হ্যাঁ ফোকাস পয়েন্টের আগে মিলছিল, এটা হচ্ছে তোর ফোকাস পয়েন্টের সামনে একটা জায়গায় এরকম করে মিলিত হচ্ছিল, তাই না? তো এরকম করে উত্তল দর্পণের ক্ষেত্রে সেম ভাবে হচ্ছিল, তাই না? কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে 3টা কেস হচ্ছিল, যেটা ফোকাস মানে অভিসারীর ক্ষেত্রে যেটা ফোকাস বিন্দুগামী হচ্ছিল, সেটা এরকম প্যারালালি বেরিয়ে যাচ্ছিল, তাই তো? যেটা ফোকাসের এর ভেতরে মিলতে যাচ্ছিল, ঠিক আছে, ফোকাসের আরো সামনে মিলতে যাচ্ছিল যারা, তারা কি হচ্ছিল, ফোকাসের সামনে মিলতে যাচ্ছিল যারা, তারা সামনে মিলিত হচ্ছিল, আর যারা ফোকাসের থেকে আরো দূরে মিলিত হতে যাচ্ছিল, এরকম ছিল, ধর এটা ফোকাস হলে এদিকে মিলতে যাচ্ছিল কোথাও, তারা কি হবে, তারা আরো বেরিয়ে যাবে, তাই না? এদিক থেকেই বের হবে কিন্তু বেরিয়ে যাবে, অভিসারীটা অপসারী হয়ে যাবে, আর এদিকেও একটাই কেস ছিল। বোঝা গেল? মানে এগুলো মুখস্থ করতে যাস না ওইভাবে যে কোথায় থাকলে কি হবে, কোথায় থাকলে কি হবে, এগুলো মুখস্থ করতে একদম হবে না। তুই মনে রাখবি কটা কেস আছে, 4টা কেস, 4টা কেসে 4টা ছবি আঁকতে হবে আমাকে, যেটাই বলবে আমি ছবি আঁকবো, ছবি দেখে দেখে বলবো। কত মুখস্থ করবি, কত মুখস্থ করা যায়, আমারও তো মুখস্থ নেই এগুলো কোথায় থাকলে কি হবে, কিন্তু আমার এই জিনিসটা আছে যে না আমি প্রতিফলনের সূত্র দুটো জানি, আমাকে যাই বলুক না কেন আমি কি করতে পারবো, বের করে নিতে পারবো। যেমন তোকে ধর বললো যে এটার ক্ষেত্রে তো তোর ওই যে এটার ক্ষেত্রে তো তোর 3টা কেস দেখালাম, এবার তোর বললো যে এই একটা ছবি হলো, ঠিক আছে, অবতল দর্পণ তোকে দিয়ে দিল, বললো যে অপসারী রশ্মিগুচ্ছ আঁকো, ঠিক আছে, অপসারী রশ্মিগুচ্ছ আঁকো। আচ্ছা অপসারী গুচ্ছ সবসময় একই রকম ছবি ওটা হবে, ওটা বাদ দে, লিখলো তোকে অভিসারী রশ্মিগুচ্ছ আঁকো, যারা কি করবে, যারা বল কি অভিসারী, কি বলে অভিসারী রশ্মিগুচ্ছ, এমন অভিসারী রশ্মিগুচ্ছ আঁকো যারা ফোকাস বিন্দুতে, ফোকাস
বিন্দুতে মিলতে চায় এরকম আঁকো, ঠিক আছে? তাহলে এরকম আঁকলি, বোঝা গেল? এরা কি হবে? আচ্ছা, এটা তো ফোকাস বিন্দুতে এরকম হবে না। ধর প্যারালালি যারা আসছে তারা কি হবে? যদি বলে প্যারালালি আসছে তারা কি হবে? তারা সামনে কোথায় মিলিত হবে? ফোকাসে মিলিত হতে হবে, তাই না? প্যারালাল আসলে তো সামনে ফোকাসে মিলিত হবে, এটাই তো পড়লাম। এরপর তোকে যদি বলে যে না আমার কি আসছিল, অভিসারী আসছিল, এরকম আসছিল, তুই কি করবি বল? এখান থেকে প্রথমে কি করব? অভিলম্ব টানবো, তাই না? লাল কালি দিয়ে করি এটা। অভিলম্ব টানলাম, এখান থেকে অভিলম্ব টানলাম, তারপরে কি করব? এখানে এই কোণটার সমান এখান থেকে আঁকবো, এখানেও এই কোণটার সমান এখান থেকে আঁকবো, বলবো যে না আমার এই পয়েন্টে মিলিত হয়ে যাচ্ছে, বোঝা গেল? এবার একটা জিনিস দেখ, এইবার তোকে যদি বলে এই পয়েন্টটা ফোকাস পয়েন্টের আগে না ফোকাস পয়েন্টের পরে, এটা হচ্ছে আসল প্রশ্ন, ঠিক আছে? এইটুক তো তোকে আমি দেখালাম একটু আগে। এবার আসল প্রশ্নটা হলো, কথা বলিস না, আসল প্রশ্নটা কি? এই পয়েন্টটা যেই পয়েন্টে মিলিত হচ্ছে সেটা ফোকাস পয়েন্টের, ওকে ছাড় না, নিচে নামা, হ্যাঁ। তাহলে ফোকাস পয়েন্ট পেতে গেলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে করতে হবে যে আমাদের এমন একটা রশ্মি নিতে হবে যারা প্যারালালি আসছিল, তাই না? প্যারালালি আসছিল তারা কি হবে? আচ্ছা, প্যারালালি যারা আসছিল তারা কি হবে? ফোকাস দিয়ে বের হবে। ভালো করে হচ্ছে না। তো এই কোণটা যদি এতটুকু হয়, এই কোণটাও কি ছোট হবে? এই কোণটাও ছোট হবে, মানে এরকম জায়গায় হবে, ফোকাস পয়েন্ট এরকম জায়গায় হবে। বাট এটা তোর আরও দূর থেকে আসছিল, ওই জন্য এই কোণটা বড় হবে, জন্য এখানে মিলিত হবে, সেই জন্য এই পয়েন্টটা কার আগে হবে? ফোকাস পয়েন্টের আগে হবে, বোঝা গেল? হ্যাঁ, ভুলাই যাচ্ছে। গুলাচ্ছে কেন? একটাই তো নিয়ম, ঠিক আছে? যা যা 4টা কেসের কথা বললাম, খালি কোনোটাই মনে রাখতে হবে না, শুধু বুদ্ধি করে করে আঁকতে হবে।